সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে মূলত আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আপনারা জানেন যে বাংলাদেশ ২০২৫ সালের দুর্নীতিতে বাংলাদেশ ১৩তম অবস্থান করেছে এবং স্কোর বাড়লেও অবনমির দিক থেকে এক ধাপ নিচে নেমেছে এবং একই সঙ্গে আলোচিত বিষয় যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা তাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে নানা আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য সংযুক্ত হয়েছেন লেখক এবং সাংবাদিক রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ শাহিন ভাই। ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে অনেক দুর্নীতির যে সূচক সেখানে বাংলাদেশ ১৩তম হয়েছে, কিন্তু স্কোর বাড়লেও ইয়ের দিক থেকে নিচে নেমেছে, ধাপে নিচে নেমেছে যে বিষয়টা। তো এই যে দুর্নীতির এই যে আমরা যেটা করেছিলাম তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কেন আসলে দুর্নীতির এই বিষয়টা এমন হলো, এটা কি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ শাহিন ভাই। প্রথমত, দুর্নীতিতে বাংলাদেশের যে অবস্থা, যেটা আপনার বিগত ১২ ছিল হচ্ছে ১৪তম অবস্থানে, এবার আমরা একটু এগিয়ে ১৩তম অবস্থানে পৌঁছলাম। আমরা আমাদের দেশে দুর্নীতিটা বেড়েছে। একটা জায়গায় আমি দেখলাম যে আসলে এইটা আপনার ১ বছরের মধ্যে বেড়ে এই পরিস্থিতিতে পৌঁছেছে, বিষয়টা সেরকম না। দুর্নীতিটা ২০২২ সাল থেকেই এইটার একটা অবস্থা অবনমন হতে শুরু করেছে। সেটারই প্রতিফলন হচ্ছে আমরা এসে পেলাম হচ্ছে এবছর আমরা দেখতে পেলাম যে আমাদের দুর্নীতিতে আমরা আরেকটু এগিয়েছি। তো দুর্নীতিতে তো বাংলাদেশ সবসময়ই বাংলাদেশের দুর্নীতি নিয়ে আমরা যে যত কথাই বলি না কেন, এটা একটা ওপেন সিক্রেট যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, এবং এই দুর্নীতির জন্য আসলে আমরা প্রত্যেকটা মানুষই দায়ী। কারণ হচ্ছে যে আমরা কি আমাদের ভোটাধিকার ঠিকঠাক মতো প্রয়োগ করেছি কিনা। দেখা যায় যে আমরা যারা ভোট দেই, আমরা দেই, আমাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভোটটা দিচ্ছে কারা? ভোটটা দিচ্ছে হচ্ছে আপনার এমন এক শ্রেণীর মানুষ যারা হচ্ছে অর্ধেকই হচ্ছে অসচেতন, বা ধরেন ৫০০ বা ১,০০০ টাকায় নিজের ভোটটা বিক্রি করে দিচ্ছে, বা যারা ধরেন যে প্রচারণার উপরে ভিত্তি করে তাদের কাকে ভোট দেওয়া উচিত সেটা ঠিক করছেন। প্রকৃত অর্থে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিছু বিবেকবান মানুষ আছে যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না বা ভোট দিচ্ছেন না, ফলত তাদের এই ভোটগুলো নষ্ট হচ্ছে। ভোট নষ্ট হওয়ার কারণে আমরা যেই প্রার্থীকে আমরা আমাদের সংসদে পাঠাতে চাই তাকে পাঠাতে পারছি না, এবং একটা ধরেন যে অযোগ্য প্রার্থী যখন সংসদে যাবেন, গিয়ে তো তিনি দুর্নীতি করবেন, এটাই স্বাভাবিক। কারণ তিনি নির্বাচনে ভোটটা কিনেছেন টাকা দিয়ে, ওই টাকাটা ছিল তার ইনভেস্টমেন্ট। ওই ইনভেস্টমেন্ট ওঠাতে গেলে তাকে দুর্নীতি করতেই হবে। তো তিনি নানা মাত্রিক দুর্নীতির মাধ্যমে তার বিনিয়োগটা তুলে আনার চেষ্টা করেন। তো এইসব একটু অ্যাড করতে চাই যে আমরা তো দেখি যে নির্বাচন আসলেই ঋণ খেলাপিরা বিপুল পরিমাণে অংশগ্রহণ করে এবং তারা ঋণ খেলাপিই থাকে, এটাও আমরা দেখি। হ্যাঁ, সেটা এইটাও একটা ভয়ানক ব্যাপার যে আমরা এবার ভেবেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি এবার একটা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে বিএনপি আমাদের সামনে এসছে, একটা অনেক আশা নিয়েও এসছে। কিন্তু বিএনপি যখন তার দল থেকে এতগুলো ঋণ খেলাপি ব্যক্তিকে মনোনয়ন দিলেন, তখন কিন্তু অনেক মানুষের মন ভেঙে গেছে যে বিএনপির কাছে আমরা কিন্তু এটা প্রত্যাশা করিনি। আমরা চেয়েছিলাম একটা রেকটিফাইড বিএনপি আমাদের সামনে এসে হাজির হবে, যেই বিএনপি আমাদেরকে সৎ ব্যক্তিকে মনোনয়ন দেবে, যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো। কিন্তু বিএনপি যে কাজটি করেছে এতে অনেক মানুষই আশাহত হয়েছে। তো এই ব্যক্তি যারা এখনো ঋণ খেলাপি আছেন, এই ঋণ খেলাপিরা তো
সংসদে গেলে তাদের এই ঋণটা পরিশোধ করবে না, এটা মোটামুটি একটা শিশুও বোঝে। তো তারপরেও এই ঋণ খেলাপি গুলোকে নিয়ে আমরা কি করব? এইখানে আমাদের একটা আশার জায়গা আছে, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই ঋণ খেলাপিরা কারা। আপনি জানেন যে এইবার সবচেয়ে বেশি ভোটার ভোট দেবে এরা হচ্ছে জেনজি ভোটার। জেনজি ভোটাররা কিন্তু অন্যান্য ঠিক আমাদের আগের প্রজন্মের যারা ভোটার আছে তাদের থেকেও অনেক বেশি বিচক্ষণ বলে আমি মনে করি, এবং তারা সবাই মোবাইল ফোন ব্যবহার করে, তারা সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ফলে এই ঋণ খেলাপিদের চেহারা, এই ঋণ খেলাপিদের নামগুলো, ছবিগুলো এবং মার্কাগুলো আমার ধারণা জেনজি ভোটাররা জেনে গেছে। ফলে ভোটের মাধ্যমেই তারা তাদের যে মতামত সেটা জানিয়ে দেবে। আমার ধারণা যে এই ঋণ খেলাপিদের অনেকেই সংসদে আসতে পারবেন না। ধন্যবাদ। সেই প্রত্যাশা আমাদেরও থাকলো। আমি আরেকটা বিষয় জানতে চাই, আজকে যেমন টক অফ দ্য কান্ট্রি বলা চলে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তার একদম বলতে পারি যে শেষ কর্মদিবস যদি আমরা বলি সেটাও ঠিক আছে। এরকম একটি সময়ে এসে তারা তাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে। এই বিষয়টি নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা হচ্ছে। আপনি এই জায়গাটা আসলে কিভাবে দেখেন? দেখুন, সম্পদের বিবরণী প্রকাশ করার যে ঘটনাটা যেই সময়ে করা হলো আর কি, এটা তো আসলে একদম আমার মনে হয় একদমই হাই টাইম। এই সময় ছাড়া আসলে কখনই বা করতে পারতো তারা। তাদের দায়িত্ব যখন বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার সময় হয়েছে তখনই কাজটা করা হলো। আমার মনে হয় সময়টা কোনো মানে সমস্যা না। এখানে দুটো ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে যে আহ, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে প্রথম দিকে উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলে জয়েন করার জন্য। সেই সময় থেকে কিন্তু শুরু হয়েছিল বিষয়টা। নাহিদ ইসলাম কিন্তু তখন তার যে আয় ব্যয়ের যে হিসাবটা সেটা দিয়েই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তো আজকে যখন অন্যান্য উপদেষ্টাদের আয় ব্যয় বিবরণী আমরা দেখতে পেলাম, সেখানে যে ঘটনাগুলো দেখলাম সেগুলোতে কিন্তু একটা মৃদু চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো দেশে। সেই জায়গাটা হচ্ছে যে অনেক উপদেষ্টার সম্পদ কিছুটা বেড়েছে। তো সেই অঙ্কটা কিন্তু খুবই হাস্যকর। এত ছোট পরিসর, এত ছোট পরিসরে বেড়েছে তাদের যে ইয়াটা সম্পদটা, সেটা নিয়ে আসলে আলোচনা করাটা খুবই হাস্যকর। কিন্তু তারপরেও এটা পজিটিভ যে আমরা অ্যাকাউন্টেবিলিটির দিকে এগোচ্ছি। আমরা আমাদের যারা দায়িত্বে ছিলেন তাদের সম্পদ বেড়েছে কিনা, তারা দুর্নীতি করেছে কিনা, এই ব্যাপারগুলা জনগণ জানতে পারছে। যেটা এরকম ভাবে ঢাকঢোল পিটিয়ে আমার মনে পড়ে না যে শেষ কবে আমরা এটা জানতে পেরেছি। আমরা একটা হলফনামার কথা জানতে পারি প্রত্যেক বছর, যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তাদের হলফনামার কথা আমরা জানতে পারি, কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার পরে কি পরিমাণ সম্পদ নিয়ে তারা পদত্যাগ করছেন এইটা জানাটা একটু টাফ হয়ে যায়। এটা আমার মনে পড়ে না যে লাস্ট কবে কি করেছে, এবং সেটার সত্যতা নিশ্চিত করাও মুশকিল হয়ে পড়ে। কিন্তু এবার যেটা হলো যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিলেন, সেখানে আমরা দেখলাম যে আমাদের বন ও পরিবেশ উপদেষ্টা যিনি আছেন রেজওয়ানা হাসানের সম্পদের পরিমাণ উল্টো কমে গেছে। যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এবং অনিয়মের কথা আমরা শুনেছিলাম, যদিও সেটা আসলে এক ধরনের পতিত শক্তি যারা অ্যাক্টিভ অনলাইনে তাদের পক্ষ থেকেই বেশি শুনেছি। তো তারপরেও আমরা আজকে যেটা দেখলাম যে রেজওয়ানা হাসানের অলরেডি সম্পদ কমে গেছে। তারপরে যদি আমরা বলি যে সম্পদ বেড়েছে যাদের মধ্যে, তাদের মধ্যে একজন হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তার সম্পদ কিছুটা বেড়েছে। আমরা জানি যে তিনি একজন চলচ্চিত্রকার, তিনি চলচ্চিত্র থেকে নানান ধরনের ইনকাম তার আছে, রয়্যালটি তিনি পান। তবুও কিন্তু তার বিরুদ্ধেও অনেক অভিযোগ এসেছে যে তিনি জুলাই জাদুঘর করতে গিয়ে তাড়াহুড়া করে টেন্ডার ছাড়াই অনেক লোক নিয়োগ দিয়েছেন। সেখানেও হয়তো কিছুটা
অনিয়ম দুর্নীতি হয়ে থাকতে পারে, সেটা আমরা এক্ষুনি জানতে পারছি না, কিন্তু তার তারপরে স্ত্রীর আবার আপনার আরেকটা যে ওই কি বলে ছাত্র উপদেষ্টাদের মধ্যে যারা ছিলেন সর্বশেষ যে দুজন, সেই দুজনেরও একজনের আসলে আগের বার কোনো মানে আয় কর দেওয়ার কোনো ইয়ে ছিল না, মানে টিন ছিল ছিল না। না, আসিফ মাহমুদের টিম ছিল না। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাও কিন্তু তার বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির কথা আমরা শুনেছি, কিন্তু তার আয়ের যে ইয়েটা দেওয়া হলো সেটা তো খুব বেশি না। আসলে এই যে আমরা যে ধরনের অনেক মানে দুর্নীতি বা অনেক কিছুর আমরা অভিযোগ শুনেছি। কিন্তু এই আয় ব্যয়ের যে বিষয়টা সেটা আসলে তেমন না। আসলে এই ২ টার ফারাকের নিয়ে যে ধরনের আ আলোচনা বা সমালোচনার যে জায়গাটা আসছে সেই জায়গাটায় কি বলবেন? আচ্ছা, আমি দুটো ব্যাপার বলতে চাই। ১ নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমার সাংবাদিকতা করার আগে আমি অন্য একটা প্রফেশনে ছিলাম। সেখানে আমি দেখেছি যে আ আমরা যখন হিসাব নিকাশ করতে যাই, এই হিসাব নিকাশ এর যে আমরা আ অ্যাকাউন্টিংটা তৈরি করি আরকি, হ্যাঁ? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট গুলো যে আমরা তৈরি করি, এই ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মধ্যে অনেক ফাঁকা রাখার সুযোগ আছে। এই শুধু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, শুধু ১৩তম হয় না। আমরা প্রতিটা জায়গায় একটা ভ্যাকুম তৈরি করে রাখি। তো আসিফ মাহমুদ বলেন বা আদার্স যে উপদেষ্টারা আছে, তাদের যে সম্পদের হিসাবটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে খালি চোখে হয়তো আমরা বলব যে না ঠিক আছে, তাদের সম্পদ তেমন একটা বাড়েনি বা যেটা বেড়েছে সেটা খুবই মিনিমাম। কিন্তু এই যে ইনকাম স্টেটমেন্ট, এই ব্যালেন্স শিট, এইটাকেও একেবারেই প্রকৃত সহি আহ, আমলনামা বললে, বিশ্বাস করলে হয়তো ভুল হবে। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা বিশেষ করে ধরেন আসিফ মাহমুদের বিরুদ্ধে আমরা যে পরিমাণ অভিযোগ শুনেছি যে তিনি হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছেন, তার পিএস হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে, এগুলোর আসলে কতটা ভিত্তি আছে এটা আমরা জানি না। এগুলো আসলে কি ভিত্তি আছে কিনা, কারণ হচ্ছে আহ মূলধারার গণমাধ্যমে এ বিষয়ে আমরা কোনো খবর দেখিনি। আমরা এই অভিযোগগুলো দেখেছি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এই অভিযোগগুলো দেখেছি এমন কিছু মিডিয়ায়, যে মিডিয়াগুলোর ডোমেইন গুলো কেনা হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টের পরে। অর্থাৎ পরাজিত শক্তি তাদের গুজবগুলো ছড়ানোর জন্য যেই মিডিয়াগুলো ব্যবহার করেছে, সেই মিডিয়াগুলোতে আমরা এই অভিযোগের কথাগুলো শুনেছি। ইভেন আজকেও আমি একটা জিনিস দেখলাম যে গত ১ বছরে ভারত থেকে বিপুল সংখ্যক ভুয়া খবর আসছে। তো ভারত থেকে ভুয়া খবর আসছে মানে হচ্ছে যে ভারতে পলাতক যে আওয়ামী লীগের নেতারা আছেন, তারা এই খবরগুলো উৎপাদন করছেন, সাপ্লাই করছেন। যেমন গতকাল একটা খবর আমরা দেখলাম যে নাহিদ ইসলাম একটা আফ্রিকান বা ডমিনিক প্রজাতন্ত্রের নাগরিকত্ব নিয়েছেন, পাসপোর্ট নিয়েছেন, কিন্তু পরে ফ্যাক্ট চেকাররা দেখালেন যে এইটা ভুয়া। তো আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের যে আয় ব্যয়ের হিসাব এবং সেই আয় ব্যয়ের যে ফারাকটা, এটা নিয়ে সেটা কতটা বিশ্বাসযোগ্য, আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই অল্প সময়ের মধ্যে এই উপদেষ্টারা এমন কোনো বড় ধরনের লুটপাট করার সুযোগ পাননি, আমি বলে বিশ্বাস করতে চাই। কারণ হচ্ছে যে তারা জানেন যে তাদেরকে হিসাবগুলো দিতে হবে এবং তারা অলরেডি সেই হিসাবটা দিয়ে ফেলেছেন। তার এছাড়াও বিষয়টা এমন নয় যে তারা হচ্ছে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, তারা দেশেই আছেন। তাদের দেওয়া এই হিসাব নিকাশগুলোতে যদি কোনো গন্ডগোল থাকে, সেগুলোও পরে প্রকাশ করার সুযোগ রয়েছে। তো আমার মনে হয় যে তারা এই যে সম্পদের হিসাব দেওয়ার যে রেওয়াজটা চালু করলেন, এইটা কন্টিনিউ হবে এবং ভবিষ্যতে যারা পার্লামেন্ট মেম্বার হয়ে পার্লামেন্টে যাবেন, তারা এই ব্যাপারটা কন্টিনিউ করবেন এবং এটা যদি চলমান থাকে, ভবিষ্যতে দুর্নীতি অনেকটাই কমবে বলে আমি বিশ্বাস করতে চাই। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিষয়গুলো যেহেতু আসলে আইনি বাধ্যবাধকতা নাই,
হিসাব, ক্ষমতায় যাওয়ার আগে এবং পরে হিসাব দেওয়ার, এইটা আসলে আইনগত বাধ্যবাধকতা করলে আসলে এইটা মানে মানে বাধ্য হয় হিসাবটা দিতে। তো আমাদের এইখানে আসলে যেহেতু নাই, আমরা দেখেছি যে আসলে ভালো কাজ কেউ সহজে অনুকরণ করতে চায় না। তো আপনি কি মনে করেন যে এই যে নতুন যে নতুন ৫ আগস্টের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই বিষয়গুলো আসলে যেগুলো ভালো, এই যে যেমন সম্পদের বিবরণী দিল, নতুন যে সরকার আসবে তারাও আসলে দেবে কিনা, বা এই চর্চাটা হবে কিনা, কি প্রত্যাশা করেন আপনি, বা আপনার মনে হয় কি? আমি আমি শাহিন ভাই এখনো একটা কথা বিশ্বাস করতে চাই যে বিগত বছরগুলোতে বাংলাদেশে যে চর্চাগুলো হয়ে এসছে, সেই নেতিবাচক চর্চাগুলো এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছিল যে কারণে আওয়ামী লীগ সরকারের মতো, আওয়ামী লীগের মতো একটা সুসংগঠিত একটা বড় দল, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলও ক্ষমতায় টিকতে পারেনি, কারণ তাদের যে দুর্নীতি সেটা এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের পক্ষে আর টিকে থাকা সম্ভব হয়নি। জনগণ টেনে তাদেরকে সিংহাসন থেকে নামিয়ে ফেলেছে। তো আমি এই ব্যাপারে আশাবাদী থাকতে চাই, এই জন্য যে এই ব্যাপারটা তো শুরু হলো। তো যদি এই নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে পলিসি মেকাররা এমন সব পলিসি তৈরি করবেন যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে। ধরেন গণভোটে যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়েছে, তার মধ্যে ১ নম্বর হচ্ছে যে আহ বিচার বিভাগ থাকবে হচ্ছে স্বাধীন। বিচার বিভাগ যদি স্বাধীন থাকে তাহলেই কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। যে অপরাধী, তার বিচার করতে গিয়ে যদি বিচারকের হাত না কাঁপে, তাহলেই দেখবেন যে বিচারগুলো যখন হবে তখন কিন্তু আর দুর্নীতি করার জন্য যে সাহসটা, সেটা পাওয়া যাবে না। এবং ২-১টা বিচার যখন হবে তখন সেগুলো নজির সৃষ্টি করবে এবং এইভাবেই দুর্নীতিটা কমে আসবে। তো আমি আশাবাদী হতে চাই। বাংলাদেশে তো আসলে ভালো কিছু হওয়াটা খুব কঠিন কাজ। কিন্তু আপনি দেখুন যে আজ যদি আপনি রাস্তার দিকে তাকান, আপনি আজকে দেখবেন যে ট্রেনের ছাদে করে, ট্রেনের ছাদ ভরে মানুষ বাড়িতে যাচ্ছে নির্বাচনে ভোট দেবে বলে। এরকম একটা উৎসব মুখর ভোটের পরিবেশ আমরা অনেক বছর পরে দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো, এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমাকে আশাবাদী করে। জি, ধন্যবাদ। আমরাও আশাবাদী হতে চাই যে এই আমাদের তরুণ প্রজন্ম নতুন যে বাংলাদেশের সূচনা করার জন্য এত ত্যাগ তিতিক্ষা করেছে, সেটা নতুন ভাবেই হোক এবং আমরা অনেক ভালো কিছু করি, পজিটিভ দিকে যাই, সেই প্রত্যাশা তো আমাদেরও রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সর্বশেষ আপনি যদি এই যে যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে যদি আপনি এই জাতির উদ্দেশ্যে বা আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাকে প্রথমত ধন্যবাদ আমাকে এই আপনার অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদেরকে একটি বার্তাই দিতে চাই যে এটা আমাদের শেষ সুযোগ। আমি বলবো যে এটাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শেষ সুযোগ। আমরা যদি প্রত্যেক মানুষ, প্রত্যেক পেশাজীবী যে যার জায়গায় দাঁড়িয়ে নিজের কাজটা সততার সঙ্গে করি, কাজটা করতে গিয়ে আমাদের যে দক্ষতার প্রয়োজন সেখানে যদি ন্যূনতম ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করি এবং সততার সঙ্গে কাজটা করি, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা কাজ। এবং দুর্নীতি যাতে কেউ করতে না পারে, তাকে যেন দুর্নীতিতে সহযোগিতা না করি এবং নিজেও দুর্নীতি না করি, তাহলেই দেখবেন যে আমরা একটা চমৎকার একটা বাংলাদেশ পেয়ে যাব। এবং যারা দুর্নীতি করবে তাদের যদি সহযোগিতা না করি, নিজে দুর্নীতি না করি এবং নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যে কোনো অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। আমার একটা খুব ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে যে শাহিন ভাই, আমার কাছে মনে হয় যে এখন
প্রত্যেকটা মানুষ কিন্তু, আমরা সাংবাদিকতা করি, আমরা কোনো একটা মিডিয়া হাউসের আন্ডারে চাকরি করি, কিন্তু এখন প্রতিটা মানুষ নিজেই একটা মিডিয়া। প্রত্যেকের হাতে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে। তো মানুষ যেখানেই প্রতিবাদ হচ্ছে, মানুষ ফেসবুকে লিখছে, মানুষ ইউটিউবে ভিডিও তুলে দিচ্ছে। এইভাবে কিন্তু মানুষ বলা চলে যে এক ধরনের ক্ষমতায়িত হয়েছে। তো মানুষের হাতে কিন্তু চূড়ান্ত ক্ষমতা। তো মানুষ যদি এই ক্ষমতাটা ইতিবাচকভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু দুর্নীতি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে দুষ্ট লোকেদের জন্য। তো আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার আহ, সকল আহ, আপনার দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে ইতিবাচক চিন্তা করুন, আহ, সবাই সবাইকে সহযোগিতা করুন, সংঘবদ্ধ থাকুন, দেখবেন যে তাহলে দুর্নীতিবাজরা আর দুর্নীতি করতে পারবে না, বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত এবং আমাদের যে পজিটিভ বাংলাদেশ একটি সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদেরও রইল। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করার জন্য। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন বিষয়ে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সঙ্গে থাকুন।